আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন নির্দেশিকাটা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। তো তোমরা জানো ইতোমধ্যে যে তোমাদের যে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সেটা দুই ধাপে অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে শিখনকালীন ধাপ আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ধাপ, ঠিক আছে? তো শিখনকালীন ধাপ বা শিখনকালীন মূল্যায়ন থেকে তোমাদের 30% মার্কস থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন থেকে হচ্ছে তোমার 70% মার্কস থাকবে। এখন এই যে শিখনকালিক 30% মার্কস, এটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে? তোমার যে শ্রেণীর কাজ বা বইয়ে যে কাজ দেওয়া আছে, শিক্ষক তোমার ক্লাসে যে কাজ দিয়েছিলেন এবং একক বা দলগত কাজগুলোর থেকে হচ্ছে 30% মার্কস নেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন একটু দেখতে চাই যে আমাদের যে 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস, সেখানে বিজ্ঞান বিষয়টা থেকে কোন কোন চ্যাপ্টার থাকছে। তো আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা দেখতে পাবো আমাদের যে অনুশীলন বই ছিল সেখান থেকে ফসলের ডাক চ্যাপ্টারটা আছে, পদার্থের সুলুক সন্ধান এই চ্যাপ্টারটা আমরা পাচ্ছি, তারপরে কোষ পরিভ্রমণ এই চ্যাপ্টারটা থাকছে, সূর্যালোকে রান্না এই চ্যাপ্টারটা থাকছে, অদৃশ্য প্রতিবেশী এই চ্যাপ্টারটা থাকছে এবং পানির সাথে বন্ধুতা, ডাইনোসরের ফসিলের খোঁজে। এই চ্যাপ্টারগুলোর থিওরি বা এই চ্যাপ্টারগুলো পড়তে হবে কোথা থেকে, সেটার জন্য কিন্তু আবার অনুসন্ধানী পাঠে যেই চ্যাপ্টারটা যার সাথে রিলেটেড সেই নির্দেশিকা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা দেখতে চাই যে মূল্যায়ন কাঠামোটা কিরকম, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে ভাইয়া ধারাবাহিক মূল্যায়ন বা শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তোমার 30%, হ্যাঁ, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তবে এই সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আবার 100 মার্কসের। ওই 100 মার্কসকেই 70-এ রূপান্তর করা হবে গাণিতিকভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখতে চাই যে এই যে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নের যে 30 মার্কস, এটা আসলে কোথা থেকে আসতেছে, যেটা আমি শুরুতেই বলে নিয়েছি যে শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের কাজ, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা নিয়ে ওভারঅল যে মার্কসটা আসবে সেটা তোমার 10-এ কনভার্ট করা হবে, ঠিক আছে? এটা আমরা 10-এ কনভার্ট করে নিব। আচ্ছা, এরপরে শিক্ষক তোমাদেরকে যে বাড়ির কাজ দিয়েছিলেন বা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলেন বা যে প্রজেক্টগুলো করানো হয়েছে সেইখানে থাকবে 10 মার্কস। আর বাকি 10 মার্কস কোথা থেকে থাকবে? যে ভাইয়া ওই যে ব্যবহারিক কাজগুলো ছিল পরীক্ষণ সংক্রান্ত, সেইখান থেকে হচ্ছে তোমার 10 মার্কস। তাহলে এই যে 10, 10 আর 10 টোটাল হচ্ছে ভাইয়া আমাদের 30 মার্কস। এটা কি শিখনকালীন মূল্যায়ন। আচ্ছা, এরপরে আমাদের সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা এবং মানবন্টন, সেইখান থেকে হচ্ছে তোমার এই পরীক্ষাটা 100 মার্কসে অনুষ্ঠিত হবে। তোমার বার্ষিক পরীক্ষা বলতে আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তোমার, ঠিক আছে? তো এখানে নৈবৃত্তিক প্রশ্ন থাকবে 15টা, 15টার মধ্যে 15টাই আনসার দিতে হবে এবং এক কথায় উত্তর বা শর্ট আনসারিং কোশ্চেন এসএকিউ সেটা থাকবে 10টা এবং সেখানেও তোমার 10টাই আনসার করতে হবে এবং এই 10টার জন্য তুমি পাবে 10 মার্কস। তাহলে এই যে 15 আর 10 25। আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সেইখানে হচ্ছে তোমার 10টার মধ্যে 10টাই আনসার করতে হবে, বাট এইখানে প্রতিটা প্রশ্নের জন্য তুমি পাবা হচ্ছে 2 মার্কস করে। তাহলে 2 গুণ 10 20, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না। তোমার কাছে একটা জিনিস জানতে চাওয়া হবে, তুমি সংক্ষেপে না লিখে একটু বড় করে লিখবা। সেটার জন্য হচ্ছে 5টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টাই অ্যান্সার করতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য তুমি পাবে 3 মার্কস। মানে এই যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে তার চেয়ে একটু বেশি করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর রচনামূলকে কি একটু বাড়ায় লেখাটাই হচ্ছে উচিত। তাহলে এই যে 5টা প্রশ্ন, এটার জন্য হচ্ছে 3 5 15 মার্কস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছি ভাইয়া প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখান থেকে হচ্ছে তোমার 60টা প্রশ্ন থাকবে। 60টা প্রশ্ন থেকে যে কোনো 2টা তুমি বাদ দিতে পারো, অর্থাৎ এখান থেকে যে কোনো 5টা আনসার করতে হবে এবং এটার জন্য প্রতি প্রশ্নের জন্য মার্কস কত বলো তো? 8 করে, হ্যাঁ, এবং 5টা প্রশ্নের জন্য তুমি 40 মার্কস পেয়ে যাচ্ছ এবং টোটালটা হচ্ছে তোমার কত? টোটাল মার্কসটা হচ্ছে 100%, ঠিক আছে? এখন এখানে ধরো তুমি 100 পেয়ে গেছো, এই 100কে 70-এ কনভার্ট করা হবে, ঠিক আছে? ওকে, তো এইবার আমরা একটা নমুনা প্রশ্ন দেখতে চাই যে আসলে প্রশ্নটা কিরকম থাকে। তো দেখো, এখানে হচ্ছে শিখনকালীন মূল্যায়নের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যে শ্রেণীতে কিছু কাজ দেওয়া হয় তোমাদের, কখনো এই যে শ্রেণীতে জোড়ায় জোড়ায় বসে কাজ করে দেখাও, শক্তির ধ্বংসও নাই সৃষ্টিও নাই, এইটা রূপের পরিবর্তন আছে এটা একটু দেখাও। তারপরে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট যেগুলো দেওয়া হইতো সেগুলোতে কি পোস্টার বা হচ্ছে কোনো চিত্র, এইগুলা ব্যাখ্যা চেয়েতো তোমাদের কাছে। ব্যবহারিক কাজে হচ্ছে
দলগতভাবে যে কোনো একটা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করো কেলাসন পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধকরণ করা যায়। এখন এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এগুলা যে তোমার আসবে বা তোমার পরীক্ষায় এসেছে এরকম না, শুধু নমুনা আকারে দেখানো, ঠিক আছে? এইবার একটু আমরা দেখতে চাই যে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিরকম হবে। এই যে দেখো শুরুতেই 15টা বহু নির্বাচনী প্রশ্ন এবং 15টার জন্য 1 মার্কস করে টোটাল 15 মার্কস। হ্যাঁ, এইটা যখন তুমি আনসার করে ফেললা তারপরে হচ্ছে এক কথায় উত্তর, জাস্ট একটা কথা বলবা যে দুধ কোন প্রকৃতির মিশ্রণ, ঠিক আছে? কাজের একক কি? জুল। এক কথা বললেই হয়ে যাবে। এরপরে আসতেছি হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা শর্ট আনসারিং কোয়েশ্চেন। এইখানে 10টা প্রশ্নের জন্য তুমি 2 করে টোটাল 20 মার্কস পেয়ে যাবা। এই 10টাও আনসার করতে হবে। এবং রচনামূলক প্রশ্ন যেগুলো প্রেক্ষাপটবিহীন, যেমন জীবদেহে অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো, এখানে তোমার এটা ব্যাখ্যা করতে হবে। শিলা ও খনিজের মধ্যে দুটো পার্থক্য লেখো। জাস্ট যে প্রশ্নটার যতটুকু আনসার ডিজার্ভ করে সেটা লিখে দিলেই তুমি 3 মার্কস পাবা। এটার জন্য 3 5 15 মার্কস। আচ্ছা, এইবার আসতেছি ভাইয়া রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখানে কি থাকবে? একটা দুটা চিত্র থাকতে পারে, একটা গল্প থাকতে পারে, একটা উদ্দীপক থাকতে পারে। সেটার আলোকে তুমি তোমার যে প্রশ্ন সেটার আনসার করবা, ঠিক আছে? এই প্রতিটা প্রশ্নের জন্য কত মার্কস? 8 মার্কস করে। প্রতিটা উদ্দীপক বা প্রতিটা প্রেক্ষাপট থেকে তোমার 2টা প্রশ্ন আনসার করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখো একটা কোষের চিত্র দেওয়া আছে এবং চিহ্নিত করা আছে। এখানে পি আর এস চিহ্নিত অংশগুলোর নাম লিখতে হবে। আর কিউ চিহ্নিত অংশের জীবের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিউ যে অঙ্গাণুটা আছে সেটা যে এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস যে অতি গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে 8 মার্কস করে। এভাবে হচ্ছে আমরা কোশ্চেনের আনসার করব এবং এখানে লাস্টে হচ্ছে তোমার কিভাবে আনসার করলে বেটার হয় সেই জিনিসটাও হচ্ছে বলে দেওয়া আছে এবং কতটুকু আনসার করলে তুমি কত মার্কস পাবে সেটাও এক্সপ্লেইন করা আছে। তো এই ছিল হচ্ছে আমাদের বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা, এবং আশা করি তোমাদের এই রিলেটেড কনফিউশন এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে গেছে। ক্লাস 7-এর এবার তোমাদের বার্ষিক পরীক্ষার ম্যাথের সিলেবাসটা আমরা একটু দেখে নিই। সো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সিলেবাসটা দেওয়া আছে। সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাই 6টা চ্যাপ্টার আছে। আমাদের হচ্ছে চ্যাপ্টার 7 বাইনারি সংখ্যার গল্প, চ্যাপ্টার 8 চলবৃত্ত চিনি, চ্যাপ্টার 9 বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু, নানা রকম আকৃতি মাপি বীজগাণিতিক রাশির সমীকরণ ও তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। সো আমাদের এবারে তোমাদের ফাইনাল যে এক্সামটা হবে সেখানে তোমাদের এই 6টা চ্যাপ্টার থাকবে। তোমাদের মেইনলি এই 6টা চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে হবে। ওকে, তো চলো ভাইয়া এখন আমাদের মূল্যায়ন কাঠামো নিয়ে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল্যায়ন কাঠামোতে 2টি অংশ আছে। এক হচ্ছে শিক্ষণকালীন, যেখানে আমাদের 30% মার্কস থাকবে, এবং তোমাদের হচ্ছে সামষ্টিক অংশে তোমাদের 70% মার্কস থাকবে, ঠিক আছে? আসো তাহলে আমাদের একটু দেখে নিই যে আমাদের শিক্ষণকালীন অংশে মানবন্ধনটা কেমন দেওয়া আছে, ঠিক আছে? সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন মূল্যায়নের তোমাদের কি কি আইটেম আছে ভাইয়া? তোমাদের আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, যেখানে তোমাদের 10 মার্কস থাকবে, আর তোমাদের অনুসন্ধানমূলক কাজে থাকবে 10 মার্কস, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রেণীর কাজে তোমাদের 10 মার্কস। সো টোটাল এভাবে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন বা তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় যে আমাদের যেখানে মার্কিংটা হয়ে যাবে, আমাদের এখানে 30 মার্কস থাকবে। আচ্ছা চলো এখন একটু ডিটেইলস একটু কথা বলি এগুলো নিয়ে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। সো এটা নিয়ে একটু আমরা কথা বলি। তোমাদের এখানে কি বলছে? তোমার পরিবারের 3 মাসের খাতওয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো, ঠিক আছে? তারপর যৌগিক স্তম্ভলেখ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে দেখো ভাই ক নাম্বারে স্তম্ভলেখটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছো। নেক্সটে বলছে বিভিন্ন খাতের খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো, ঠিক আছে? সো এখানে তোমাদের পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভলেখ বিশেষ ভূমিকা রাখে, তোমার মতামত সহ ব্যাখ্যা করো। আচ্ছা ভাই, তোমাদের এই পার্টটা আমরা যে দেখতে পাচ্ছি আমাদের নমুনা প্রশ্নে, এটা আসলে কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছিলাম আমাদের হচ্ছে সিলেবাসে লাস্ট চ্যাপ্টার তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ চ্যাপ্টার থেকে। সো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাসাইনমেন্ট কাইন্ড অফ তোমাদের হোমওয়ার্কের মতোই, ঠিক আছে? তোমাদের একটা কাজ দিবে, তোমাদের ওই কাজটা তোমাদের বাসায় করতে হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের অংশটা গেল। নেক্সটে অনুসন্ধানমূলক কাজে তোমরা দেখবা যে তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের হচ্ছে হ্যান্ডওয়ার্ক কিছু করতে হবে, যে তোমাদের হাতের কাজ তোমাদের কিছু, যেখান থেকে তুমি হচ্ছে তোমাদের এই সিলেবাসের আন্ডারে যে অ্যানালাইসিস করে তুমি হচ্ছে যেসব ফর্মুলাগুলো শিখছো ওগুলো জাস্ট অ্যাপ্লিকেশনের মতো। তোমার এখানে বলছে নমুনা প্রশ্নে যে তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করো,
ঠিক আছে। সো এখানে তোমাদের এখানে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল বের করা, এরপর হচ্ছে পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল বের করা, এরপর হচ্ছে এটা প্রমাণ করতে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু মেঝের ক্ষেত্রফল। সো এই বিষয়গুলো এগুলোকেই আমরা হচ্ছে ম্যাথে ওই যে বিভিন্ন আকৃতি মাপি ওই একটা তোমাদের চ্যাপ্টার আছে, সেখানে হচ্ছে আমরা এইসব নিয়ে আলোচনা করি কিভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা যায়, আয়তন বের করা যায়। সো ওই রকম কাজই তোমাদের প্র্যাকটিক্যালি করতে বলছে। এটা হচ্ছে আমাদের অনুসন্ধানমূলক কাজের একটা এক্সাম্পল গেল। আর ক্লাস ওয়ার্কের আন্ডারে আমাদের দেখবা ভাই বইয়ে অনেকগুলো একক কাজ ও দলগত কাজ দেওয়া আছে আর ছক পূরণ দেওয়া আছে। সো তোমাদের ক্লাস চলাকালীন অবস্থায় টিচাররা তোমাদের এই অ্যাসেসমেন্টগুলো নেয়। সো ওভারঅল আমাদের এইটা 30 মার্কসে থাকে, আমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30 মার্কসে। এখন আসো আমাদের যেটা মেইন তোমাদের টেনশনের বিষয় যেটা, ঠিক আছে, তোমাদের ফাইনাল যে রিটেন এক্সাম সেটা নিয়ে একটু ভাই কথা বলি। তোমাদের ফাইনাল রিটেন এক্সামে যে বিষয়গুলো একটু লক্ষ্য রাখার প্রয়োজন, যে আমার এখানে দেখো তো ভাইয়া যে লিখিত এক্সাম হবে, রিটেন একটা এক্সাম হবে কত মার্কসের, 100 মার্কসের। এক্সাম টাইম হচ্ছে তোমাদের 3 ঘন্টা। সো এই রিটেন এক্সামে আমাদের কি কি থাকবে এইটা নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। সো ফার্স্টে ভাই দেখতে পাচ্ছি আমাদের নৈবিত্তিক প্রশ্ন। নৈবিত্তিক মানে কি ভাই তোমরা জানো যে আমাদের হচ্ছে নৈবিত্তিক মানে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ তোমাদের এদিকে 15টা থাকবে, 15টা অ্যান্সার করতে হবে। পার এমসিকিউতে মার্কস কত থাকবে ভাইয়া, 1 করে। সো 15 1 15। সো আমাদের 15 মার্কস হচ্ছে এমসিকিউতে। আর তোমাদের 10টা এক কথায় প্রশ্ন উত্তর থাকবে, মানে খুবই সিম্পল, মানে তুমি যেন এক ওয়ার্ডে অ্যান্সার করতে পারো বা এক লাইনে অ্যান্সার করতে পারো এমন কিছু ম্যাথ দিবে যেগুলো তুমি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে খুব ইজিলি করতে পারবা। এমন 10টা কোশ্চেন থাকবে, 10টা অ্যান্সার করতে হবে, প্রতিটি 1 মার্কস করে। সো এখানে তোমার হচ্ছে কত, এখানে তোমার থাকছে হচ্ছে 10 মার্কস। এখন আসো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমার 13টা থাকবে, প্রতিটি 2 মার্কস করে। সো আমাদের 13 দুগুণে 26, এখানে আমাদের টোটাল 26 মার্কস। ঠিক আছে ভাই। এখন হচ্ছে রচনামূলক প্রশ্ন নিয়ে কথা বলি, যেটা হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর। তোমাদের আগের কারিকুলামে তোমাদের যারা যদি বড় ভাই বোন থাকে, তোমরা এটা অবশ্যই শুনেছো যে এটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন বা ক্রিয়েটিভ কোশ্চেন। সেখানে থাকে কি ভাইয়া, তোমাদের একটা হচ্ছে সিচুয়েশন দেওয়া থাকে, তোমার ওই সিচুয়েশনের সাথে রিলেট করে তুমি তোমার সিলেবাসে যেসব চ্যাপ্টারগুলো পড়ছো ওগুলো অ্যান্সার করা লাগে। জিনিসটা খুব একটা কঠিন না, আমরা সামনে নমুনা কোশ্চেন দেখবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো এখানে ভাইয়া তোমার অপশনের ব্যাপার আছে, ঠিক আছে, যে তোমার এখানে 10টা কোশ্চেন দেওয়া থাকবে, এর ভিতরে তোমার যে কোনো 7টা অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? সো তোমার হচ্ছে এখানে অপশন থাকতেছে যে তুমি কোন 7টা অ্যান্সার করবা 10টার ভিতরে, এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার ইচ্ছা মতো। এখন ভাইয়া আমাদের দৃশ্যপট নির্ভর এই রচনামূলক কোশ্চেনে প্রতিটি কোশ্চেনেরই কিছু পার্ট থাকে, হয় তোমার 2টা পার্ট থাকবে, হয় 2টো পার্ট, বা হচ্ছে তোমাদের 3টি পার্ট। যদি 2টো পার্ট থাকে তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে ভাইয়া, 3+4 করে, স্বাভাবিক 7 বানানোর জন্য। আর যদি 3টি অংশ থাকে তাহলে 1+2+4 হতে পারে, বা হচ্ছে প্রথমটা 2 মার্কস, এরপরটা 2 মার্কস, এরপরটা 3 মার্কস, এখানেও 7, আবার হচ্ছে 1+3+3, এখানেও তোমার 7, বুঝতে পারছো? সো আমাদের এভাবে করে তোমার হচ্ছে রচনামূলক কোশ্চেনগুলোতে আমার প্রত্যেকটাতে 7 মার্কস থাকে, 7টা অ্যান্সার করা লাগে, 7 7 49, সো এখানে 49। তুমি যদি 15 10 26 49কে যোগ করো তুমি দেখবা তোমার 100 মার্কস হয়ে যাচ্ছে। এই যে ভাই তোমার এখন কোশ্চেন আসতে পারে যে আমার ভাই সামষ্টিক মূল্যায়নে 70% মার্কসের কথা বলা আছে, বাট এখানে আমাদের পূর্ণ নম্বর হচ্ছে 100। সো তোমাদের এখানে 100 মার্কসের এই যে কোশ্চেন যে আছে, তোমাদের এখানে এক্সামটা হবে, তোমাদের 100 মার্কস তুমি কত পেলা সেটাকেই 70%-এ কনভার্ট করবে, ঠিক আছে। এবার হচ্ছে ওইখানে শিক্ষণকালীন অংশে 30% সে যোগ করে টোটাল 100% হবে আর কি। ওকে, এখন আমাদের এটার পরে চলো আমরা আমাদের স্যাম্পল কোশ্চেনটা একটু দেখে নিই। দেখো নমুনা প্রশ্ন, এই যে ভাই এটা আমার একটা স্যাম্পল কোশ্চেন, যেখানে দেওয়া আছে যে এরকম তোমার দেখতে থাকবে পরীক্ষা হলে যাওয়ার আগে, কোশ্চেন দেখার আগে আমাদের হচ্ছে আগে থেকে একটু যদি আইডিয়া থাকে যে কোশ্চেনটা দেখতে কেমন, তোমাদের জন্য ইজি লাগবে। এখন দেখো ভাই আমাদের এখানে 100 মার্কসের এক্সাম, সময় 3 ঘন্টা, ক বিভাগে তোমাদের এখানে লেখা আছে যে 25 মার্কসের। সো দেখি আমাদের ক বিভাগের আন্ডারে কি কি আছে। আমি ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমার এখানে এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ কয়টা, যেটা আমি বললাম যে আমার 15টা এমসিকিউ থাকবে। দেখি তো, দেখো এখানে তোমার হচ্ছে 15টা এমসিকিউ দেওয়া আছে, যেখানে তোমার 4টা অপশন থাকে, যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হয় আর কি। সো আমার এখানে 15টা এমসিকিউ, 15 মার্কসের। দেন তোমাদের এক কথায় উত্তর দাও। এখানে তুমি দেখবা যে তোমার 10টা কোশ্চেন দেওয়া আছে, 10টা অ্যান্সার করতে হবে, পার কোশ্চেন 1 মার্ক হোল্ড করে। আচ্ছা, এখন আসো ভাই খ বিভাগ নিয়ে কথা বলি। খ বিভাগে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেন অ্যান্সার করা, তোমার পার কোশ্চেনে তোমার হচ্ছে 2 মার্কস করে থাকে। আমাদের এক কথায় উত্তর দাও, এই পার্টে যত ইজিলি করা যায়
খুবই ফাস্ট এটা অ্যান্সার করা যায়, যেহেতু জিনিসগুলো খুবই সিম্পল, তোমরা পারবা ওইগুলো। আর হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন বা হচ্ছে নিচের এগুলো উত্তর দেওয়ার কেসে এটাও কিন্তু আগেরটার মতোই, বাট একটু হচ্ছে লেন্থি প্রসেস, হালকা একটু লেন্থি প্রসেসটা, এটাও ইজি, তোমরা পারবা। এখন দেখো আমাদের হচ্ছে সামনে আগাই। এখন দেখো আমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে কথা বলি। এখানে বলছে কি, আমাদের যেটা ফোকাস করতে হবে, এখানে বলছে 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে ভাই, এখানে তোমাদের নমুনা হিসাবে 60টি প্রশ্ন দেওয়া হলো। সব 60টা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের। এখন দেখো তোমাদের এখানে বিভিন্ন সিচুয়েশন দেওয়া, যেমন তোমার যদি আমি 3 নাম্বার কোশ্চেন নিয়ে একটু কথা বলি, তুমি একটু দেখো ভাই এখানে কি বলছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা হচ্ছে 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। সো দেখো ভাই এখানে তোমার একটা সিচুয়েশন দেওয়া আছে, তোমার এই সিচুয়েশনটাকে রিলেট করে তোমার বাগানের কথা বলা আছে, বাট বাগানের শেপটা কেমন, আয়তাকার। সো আয়তাকার শেপের তোমার হচ্ছে কিভাবে তুমি ক্ষেত্রফল বের করো, এগুলো তো আমরা ভাই শিখছি না ভাই, চ্যাপ্টারগুলোতে আছে, আমরা শিখেও নিব। সো দেখো তুমি যদি মেইনলি তোমার আইডিয়াটা ক্লিয়ার থাকে, তুমি এই সিচুয়েশনের সাথে রিলেট করে তুমি এখানে বাগানের ক্ষেত্রফলও বের করতে পারবা, পরিসীমা বের করতে পারবা, তোমার কোনো অসুবিধা হবে না। সো এইটা হচ্ছে ব্যাপার। আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন থাকে, যে উপরে একটা তোমাদের উদ্দীপকের মতো দেওয়া থাকে, ওইটার সাথে রিলেট করে তোমাদের হচ্ছে অ্যান্সারগুলো দেওয়া লাগে ওইটার আলোকে। ওকে, এখন একটু দেখি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি। তোমাদের এখানে দেখো যে এই সৃজনশীলে, আমি এই সৃজনশীলে দেখতে পাচ্ছি আমার হচ্ছে মার্কস কেমন দেওয়া আছে, 232, 3টা কোশ্চেন দেওয়া। সো 7 বানানোর জন্য এইভাবে করা লাগবে। আর 3 নাম্বারে তোমার 2টা প্রশ্ন দেওয়া, একটা 3 মার্কসের, একটা 7 মার্কসের। ওকে, এখানেও সেম 3 মার্কস আর 7 মার্কস। সো আমাদের এইগুলো দেখতে পাচ্ছি যে আমাদের দিকে দেখো আমাদের একটা ছবি দেওয়া আছে, ছবির সাথে রিলেট করে জাস্ট আমাদের কয়েকটা পার্ট অ্যান্সার করা লাগবে। ব্যাপারটা তোমাদের জন্য অতটাও কঠিন না, ঠিক আছে। সো হচ্ছে আমাদের এটা আমরা দেখলাম। সো এইদিকে আমাদের 7টা নমুনার প্রশ্ন দেওয়া ছিল দৃশ্যপট নির্ভর কোশ্চেনে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের তোমাদের এই বার্ষিক মূল্যায়নটা কিভাবে হবে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এটা হচ্ছে মূলত অ্যানুয়াল অ্যাসেসমেন্ট যে গাইডলাইন, অর্থাৎ পরীক্ষাটা মূলত কিভাবে হতে যাচ্ছে সেই ব্যাপারে একটা গাইডলাইন এখানে আলোচনা করা হবে। প্রথমতই আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 6 to 9 এটা অবশ্যই একটা রিটেন এক্সামিনেশনের মধ্য দিয়ে হবে, অর্থাৎ লিখিত একটা পরীক্ষা, যেটা মূলত তোমাদের 2022-এর যে কারিকুলাম, এর আগের পর্যন্ত যে কারিকুলাম ছিল সেটার আলোকেই মূলত। তো তোমাদের এইখানে ইতোমধ্যে তোমাদের যে স্কুলের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পার্টটা ছিল সেটার সাথে এই এখনকার সামেটিভ অর্থাৎ এই বার্ষিক পরীক্ষা দুইটা সমন্বয় করে কিন্তু পরীক্ষাটা এখানে নম্বর যে 100 নম্বর আমরা বলছি সেই 100 নম্বরের একটা পরীক্ষার টোটাল ব্যাপারটা এখানে থাকবে। এই 100 নম্বরের মধ্যে 70% থাকবে তোমাদের এই ফাইনাল অর্থাৎ যে এই সামেটিভ যে অ্যাসেসমেন্টটা হবে সেটা। অন দ্য আদার হ্যান্ড 30% থাকবে হচ্ছে তোমাদের স্কুলের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে নেওয়া হয়েছে। তো সেটা তো বাই দিস টাইম তোমাদের স্কুল থেকে হয়তো তোমাদেরকে ক্ল্যারিফাই করেও দেওয়া হয়েছে। তো এই যে তোমাদের 70 মার্ক থাকবে ফাইনাল এক্সামে, সেটা তো 100-তে পরীক্ষাটা হবে, কিন্তু সেটাকে পরবর্তীতে 70-তে কনভার্ট করা হবে। আর ওই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে 30, এই দুইটা একসাথে টোটাল করে তারপরে হচ্ছে তোমার 100-তে কনভার্ট করে তোমার একটা সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট কিন্তু আসবে। আচ্ছা, এখন প্রত্যেকটা ইনস্টিটিউশন যার যার মতো করে তোমাদেরকে, তোমরা যে যে স্কুলে আছো সেখান থেকে তো তোমরা প্রপার একটা গাইডলাইন পাবেই। আর পরীক্ষার সময়, ফাইনাল পরীক্ষার যেটা, সেটার সময় কিন্তু আমরা পাবো মোট 3 ঘন্টা। 3 ঘন্টায় 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, যেটা পরবর্তীতে 70-এ কনভার্ট করে আর 30 হচ্ছে তোমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পার্টটা ছিল সেখান থেকে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব তোমাদের ক্লাস 7-এ মূলত আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের প্যাটার্নটাই বা কেমন হবে। দেখো, সরাসরি এনসিটিভি থেকে যেটা বলেছে যে আমরা এতদিন ধরে যখন পড়াশোনা করেছি দেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু একটা নির্দিষ্ট কম্পিটেন্সি, স্কিল অর্থাৎ দক্ষতার জায়গা ছিল। তোমরা দেখেছো যে তোমাদের 7-এর বইতে কোনোটা ছিল যে সেন্টেন্সের স্ট্রাকচার চিনতে পারা, কোনো চ্যাপ্টারের দক্ষতা। আবার অন্য কোনো একটা চ্যাপ্টারে আমরা দেখেছি বিভিন্ন লিটারারি ডিভাইস সম্পর্কে কিভাবে জানা যাইতে পারে। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি পোয়েম বুঝে পোয়েমকে অ্যাপ্রিসিয়েট করার যে ক্ষমতা। এরকম বেশ কিছু কিন্তু দক্ষতার ব্যাপার ছিল। এই দক্ষতাগুলোর উপর নির্ভর করেই কিন্তু তোমাদের পরীক্ষার প্যাটার্নটাকে সাজানো হয়েছে। আমরা একটু পরে সেটারও বিস্তারিত দেখব। এখানে একটা জিনিস যেটা খুব ভালো মতো সবার মাথায় রাখা দরকার, যে তোমাদের যে প্রশ্নের রিডিং পার্ট এবং গ্রামার পার্ট হবে
সেটা অবশ্যই তোমাদের আনসিন টেক্সট থেকে হবে, অর্থাৎ বইয়ের কোনো টেক্সট থেকে না, বরং বইয়ের সাথে মিল আছে এরকম আনসিন কোনো একটা টেক্সট থেকেই কিন্তু তোমাদের রিডিং পার্ট এবং গ্রামার পার্টের প্রশ্নগুলো হবে। অর্থাৎ বই থেকে পড়ছি ঠিক আছে, বই থেকে শিখছি ঠিক আছে, কিন্তু বইয়ের সরাসরি কোনো প্যাসেজ কিন্তু আমরা পরীক্ষাতে পাবো না। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি সরাসরি দেখি যে তোমাদের কোন কোন চ্যাপ্টার আসলে থাকছে। তোমরা ইতোমধ্যে জানো যে ক্লাস 7-এ মোট 6টা চ্যাপ্টার থাকছে। চ্যাপ্টার 8, 12, 13, 14, 15 এবং 16, অর্থাৎ হিরোজ অফ বেঙ্গল, সুভাষ প্রমিস, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইটিং উইথ আ পারপাস এবং অ্যাজ ইউ লাইক ইট, এই 6টা চ্যাপ্টারের আলোকে তোমাদের ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবার ইতোমধ্যে তো বলেইছি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের পার্ট থেকে 30%, যেটা বিভিন্ন স্কুল নিজেদের মতন করে বিভিন্নভাবে তোমাদেরকে টাস্ক দিয়ে করে ফেলবেন, এবং সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা ফাইনাল পরীক্ষা হইতে যাচ্ছে 70%, সেখান থেকে নিয়ে এই হচ্ছে মোট 100%-এর যে একটা ব্যাপার। এরপরে আমরা হচ্ছে মূলত এই যে তোমাদের 30%-এর যেটা, সেটা কি কি থাকতে পারে, এক হোমওয়ার্ক দিয়ে দিতে পারেন টিচাররা, আবার হচ্ছে কিছু ক্ষেত্রে ক্লাস ওয়ার্ক, বিভিন্ন ক্লাসে তোমাদের যে গ্রুপ টাস্ক কিংবা ইন্ডিভিজুয়াল টাস্ক যেটা হয়েছে পুরো বছর জুড়ে সেগুলো, আবার কোনো প্রজেক্ট ওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট, সেখান থেকেও তোমাদের এই মার্কটা ডিস্ট্রিবিউটেড হয়ে 10, 10, 10 সর্বমোট 30 তোমাদের স্কুল থেকে এটা হয়ে যাবে। আর এরপরেই আসছে সেই মূল যে জায়গাটা, অর্থাৎ আমাদের পরীক্ষার যে ব্যাপারটা। আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের টোটাল 100 মার্কের ডিটেইলস ডিস্ট্রিবিউশন কিন্তু আছে। যেমন এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি তোমাদের রিডিং যে পার্টটা, রিডিং সেকশনটা, রিডিং সেকশনে থাকবে মোট 30 নম্বর। এখন রিডিং পার্ট থেকে আসলে থাকবে কি কি লক্ষ্য করে দেখো। প্রথমেই আছে এমসিকিউ, তারপর শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, ট্রু ফলস এবং ম্যাচিং। এমসিকিউ 5টায় 5 নম্বর, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার যেটা 5টা প্রশ্ন 2 মার্ক করে 10, ট্রু ফলসে 2 মার্ক করে 10, যেখানে উল্লেখ করা প্রয়োজন যে ট্রু হলে তো ট্রু লিখবেই, ফলস হলে কিন্তু সেটার কারেক্ট ইনফরমেশন কি হবে সেটাও তোমাকে দিয়ে দিতে হবে। আর ম্যাচিং 5টায় 5 নম্বর। এই হচ্ছে রিডিং, এবং যেটা শুরুতেই বলেছি যে এই রিডিং পার্টটা অবশ্যই আর অবশ্যই কিন্তু আনসিন প্যাসেজ থেকে থাকবে, অর্থাৎ বইয়ের কোনো কিছু না। নেক্সট যে জিনিসটা, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। যেহেতু আমরা আমাদের এই নতুন বইতে প্রচুর পরিমাণে কবিতা পড়েছি এবং কবিতা থেকে কিন্তু বেশ কিছু জিনিস আমরা নতুনভাবে শিখেছি, অর্থাৎ কবিতার অন্তর্নিহিত অর্থ বোঝা, কবিতায় ব্যবহৃত বিভিন্ন সাহিত্যিক যে টার্মগুলো সেগুলো আমরা শিখেছি। তো সেখান থেকেই মূলত 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, 2 মার্ক করে, টোটাল নম্বর হবে 10। ঠিক আছে, আচ্ছা ফাইন। এই পার্টটুকুই, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমের পার্টটুকুই মূলত তোমাদের বইয়ের কবিতাই হবে, বইয়ের বাহিরে হবে না। সো এটা কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নাই, কেননা এটা বই যে কবিতাগুলো আমরা পড়েছি সেখান থেকেই মূলত এই পার্টটা হবে। নেক্সট পার্ট দেখো, গ্রামার পার্ট। গ্রামারে থাকছে 30 নম্বর। আমরা 7-এর ক্ষেত্রে দেখেছি বইয়েই কিন্তু আমাদের বিভিন্ন চ্যাপ্টারে, বেশ কয়েকটা চ্যাপ্টারে বিভিন্ন গ্রামারের টপিক কিন্তু আলোচিত হয়েছে। সেই টপিকগুলো থেকে এখন প্রশ্ন আলাদাভাবে আনসিন, অবশ্যই বইয়ের লাইন থেকে না, বাট বইয়ের টপিকগুলোর সাথে রিলেট করে। যেমন দেখো, আমরা কিন্তু বইতে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের যে ব্যাপারটা সেটা কিন্তু পেয়েছি, তারপরে টেন্সের ব্যাপারটা তোমাদের বইতে আছে, প্রিপোজিশন দেখেছি, কানেক্টিং অর্থাৎ কনজাংশন যে ব্যাপারটা সেটাও আমরা দেখেছি, এবং ভয়েস চেঞ্জ থেকে মোট প্রশ্ন হবে। তো এই হচ্ছে মোট 1, 2, 3, 4, 5টা টপিক থেকে মোট 30 নম্বর। যেমন আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্মস অফ ভার্বে 5, তারপরে টেন্সে 10, এক একটায় 2 মার্ক করে, তারপর প্রিপোজিশনে 5, আমাদের কনজাংশনে 5 এবং ভয়েস চেঞ্জে থাকছে মোট 5। এই হচ্ছে মোট গ্রামারের যে 30 পার্ট সেটার হিসাব। আর ফাইনালি এই পাশে আমাদের রাইটিং পার্টে থাকবে মোট 35 মার্কস। রাইটিং পার্টে 35 নম্বর থাকবে, যেখানে প্রথমত তোমাদের থাকবে ইনফর্মাল লেটার, অর্থাৎ ইনফর্মাল বলতে কিন্তু অ্যাপ্লিকেশন না, আমরা বন্ধুর কাছে, মা বাবার কাছে, অর্থাৎ ইনফর্মালি যে চিঠিগুলো লিখে থাকি, একটা আসবে, মার্ক থাকবে 10। নেক্সট ফর্মাল লেটার্স, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কিংবা ইমেল, যেখানে থাকবে 10। এবং আলটিমেটলি রাইটিং কনভারসেশনস বলতে আসলে তো আমরা জানি যে কনভারসেশন হচ্ছে মূলত যখন আমরা বলি ডায়ালগ যেটাকে বলি, সেই হচ্ছে মোট 10। তো আসলে 35 না, এখানে মূলত মার্কটা হবে 30। তো তাহলে এই হচ্ছে 30 তোমার রিডিং, 10, পোয়েম 40, গ্রামারে 30, 40 আর 30 70, এবং রিটেনে 30। এই হচ্ছে মোট 100 নম্বরের যে ডিস্ট্রিবিউশনটা। এবার চলো আমরা ঝট করে দেখে ফেলি যে আমাদের
প্রশ্ন কেমন হবে সেই ব্যাপারটা তোমাদের এনসিটিভি থেকে একটা স্যাম্পল প্রশ্ন তো দিয়ে দেওয়া হয়েছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো সেইটা থেকে মূলত আমরা একটুখানি দেখব। তো প্রথমেই দেখো পার্ট এ তে যে রিডিং পার্টটা যেখানে 30 নম্বর থাকবে, এখানে একটা স্যাম্পল প্যাসেজ দেয়া আছে, যেই প্যাসেজ কিন্তু তোমাদের বইয়ের কোনো প্যাসেজ না। যেমন দেখতেই পাচ্ছ, 16 December is celebrated as the Victory Day in Bangladesh. This day marks the end of Liberation War in 1971 when Bangladesh gained victory. So এই ধরনের কোনো প্যাসেজ কিন্তু আমাদের বইতে নাই, তাই না? এখন কথা হচ্ছে, এরকম একটা প্যাসেজ দিয়ে প্যাসেজের আন্ডারে ওখানে শুরুতেই বলা ছিল দেয়া থাকবে প্রথমে 5টা এমসিকিউ। এই যে দেখো, চুজ দ্য বেস্ট আনসার। তো আমরা এমসিকিউতেই কি প্রশ্ন, তার আন্ডারে 4টা করে অপশন পাই। তো এইভাবে করে মোট 5টা এমসিকিউ, যেখানে 5 নম্বর থাকবে। সো এই যে দেখো, এখানে এমসিকিউ গুলো শেষ হয়ে গেল। তুমি তোমার প্রশ্ন পড়ে যে অপশনটা প্যাসেজ থেকে মনে হয় যে না এই প্রশ্নের উত্তর হতে পারে, সেটা দাগিয়ে ফেলবে বা সেটা খাতায় লিখে ফেলবে। নেক্সট আপ যেটা থাকবে আনসারিং কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমার এই রাইটিং পার্টের ভিতরেই যেটা, সেখান থেকে। তো প্রথমে তো খেয়াল করে দেখো, সরি এটা তো রিডিং পার্ট। তো 5টা প্রশ্ন, যেমন প্যাসেজ থেকে প্রশ্ন হয়েছে হোয়াট ইজ ভিক্টরি ডে। যেহেতু এই 16ই ডিসেম্বরকে ভিক্টরি ডে বলা হচ্ছে, তো ভিক্টরি জিনিসটা কি, এটা কেন ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, এই ধরনের যে প্রশ্নগুলো। হ্যাঁ, এভাবে 5টা প্রশ্ন, 2 নম্বর করে, মোট নম্বর থাকবে 10। তারপরে দেখো এই অংশটা যে 2 নাম্বার যে পার্টটা, সেটা হচ্ছে দেখো আমাদের ডায়ালগ, ঠিক আছে, দিয়ে দিয়েছে অ্যাক্ট 2 সিন 2 অফ অ্যাজ ইউ লাইক ইট। হ্যাঁ, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। সো এই জায়গাটায় দেখো অ্যাজ ইউ লাইক ইট তো তোমাদের বইয়েরই একটা অংশ, তো সেখান থেকে একটা পার্ট তুলে দিয়ে এখানে দেখো বিভিন্ন যে প্রশ্নগুলো এখান থেকে করা হবে। তোমরা দেখেছিলে ট্রু ফলস থাকবে, তো ট্রু ফলসে 5টায় 10 নম্বর, অর্থাৎ যদি কোনোটা ফলস হয় সেটার কারেক্ট ইনফরমেশনটা দিয়ে তোমাকে এই পার্টটা অ্যান্সার করতে হবে। যেটা ট্রু সেটা তো ট্রু লিখবেই। এরপরে এখান থেকেই থাকবে হচ্ছে একটা ম্যাচিং, অর্থাৎ এই যে ডায়ালগটা আমরা পড়েছি বা যে একটা এক্সার্প্ট আমরা পড়েছি, প্যাসেজ ছোট্ট একটা পড়েছি, সেইটার উপর নির্ভর করে এখানে একটা ম্যাচিং থাকবে, যেটায় মোট নম্বর থাকবে 5। ঠিক আছে, নেক্সট তোমাদের পার্ট বি, যেটা তোমাদের বইয়েরই কোনো একটা কবিতা দিবে। এই কবিতা দিয়ে সে কবিতার থেকে মোট প্রশ্ন হবে মূলত 10 নম্বরের। এখানে দেখো 5 × 2 10 নম্বরের। তো এই হচ্ছে তোমাদের ধরো একটা কবিতা, সেই কবিতা থেকে প্রশ্নগুলো আসলে কেমন হতে পারে। যেমন প্রথম প্রশ্নটা দেখো এখানে, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেজ ইন দ্য পোয়েম। তার মানে কবিতার ভিতরে কি কথা বলা হয়েছে না বলা হয়েছে সেগুলো। হোয়াট ডাজ দ্য স্পিকার কোয়েশ্চেন অ্যাবাউট হোপ ইন দ্য পোয়েম। তার মানে পোয়েমে আবারও কবির কোনো একটা কিছু নিয়ে বলা কথা, সেখান থেকে তোমাকে তথ্য বের করে উত্তর করতে হবে। হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অ্যাবাউট দ্য নেচার অফ রিয়েলিটি। হোয়াট ইজ দ্য পোয়েমস মেইন আইডিয়া, যেটাকে আমরা থিম হিসেবে পড়েছি। আর হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কিস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। কবিতার শুরুতে কোনো একটা লাইনে কি বলা হয়েছে সেটা জানতে চেয়ে তোমার কাছে প্রশ্ন করা হয়েছে। সুতরাং এই সব কিছুই কিন্তু আসলে কবিতা পড়ে তুমি কতটুকু বুঝতে পারলে সেই আলোকে প্রশ্নগুলো হয়েছে, এবং এগুলো শর্ট কোয়েশ্চেন টাইপের। তুমি 2 মার্কের জন্য যতটুকু লেখা যায় লিখে দিলে পুরো নম্বরই পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে তোমার পার্ট সি, যেটা গ্রামার। গ্রামার পার্ট নিয়ে আলাদা করে তো আসলে বোঝানোর কিছু নাই, তবে আমরা যেটুকু প্যাটার্নটা বুঝতে পারি সেটা হচ্ছে ধরো রাইট ফর্মস অফ ভার্ব থেকে হয়তো প্রবাবলি যেভাবে করে আসলে আমাদের স্যাম্পলটা দেয়া আছে সেই অনুযায়ী আমরা মানে এইটুকু এক্সপেক্ট করতেই পারি যে শূন্যস্থান পূরণ হিসাবে যে একটা বাক্য আছে, বাক্যের মধ্যে হ্যাঁ এখানে অ্যান্ডের পরে শূন্যস্থান, এবং শূন্যস্থানে কি বসাতে হবে তোমাকে, ইট। তাহলে ইট যে বসবে, এই ইটটা কোন ফর্মে বসবে, ইট বসবে নাকি পাস্টে যে এইট বসবে, নাকি আমার পাস্ট পার্টিসিপল হিসেবে ইটেন বসবে, নাকি কন্টিনিউয়াস ফর্ম হিসেবে ইটিং বসবে, এই জায়গাটুকু বুঝে তোমাকে এখানে শূন্যস্থানে সঠিক ভার্বটি বসাতে হবে। নেক্সট আমাদের জন্য থাকবে হচ্ছে আমাদের এখানে টেন্স আইডেন্টিফিকেশন। এই যে দেখো, রাইট দ্য নেম অফ দ্য টেন্স। তো মূলত এখানে যেহেতু 2 নম্বর, তো শুধু আইডেন্টিফিকেশনই না, এই যে দেখো এখানে লিখেছে নেম অফ দ্য টেন্স, অর্থাৎ এটা কোন টেন্সের বাক্য সেটা লিখো। আর এরকম একটা নিউ সেন্টেন্স তোমাকে লিখতে হবে সেম টেন্সে, মানে এটা হচ্ছে এ নাম্বার। যেমন ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ইয়েস্টারডে আছে, আবার উইটনেসড এটা হচ্ছে আমাদের V2, তার মানে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে তুমি এখানে লিখে ফেলবে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের একটা বাক্য।
এখন এই পাস্ট ইনডিফিনিট দিয়ে তোমাকে এখানে আরো একটা নতুন বাক্য লিখতে হবে, নট নেসেসারিলি এখানে যেরকম আছে সেটার সাথে মিল রেখে তুমি তোমার মতো করে পাস্ট ইনডিফিনিটের যে কোনো একটা বাক্য লিখে দিলেই এ পাশের জন্য 1, এই পাশের জন্য 1, 2 কিন্তু পেয়ে যাবে। নেক্সট যেটা দেখো 6 নম্বরে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অবশ্যই শূন্যস্থান আকারে আসবে, শূন্যস্থান দেয়া থাকবে, আগের শব্দ এবং পরের শব্দ মিলিয়ে তোমাকে বুঝতে হবে এখানে কোন প্রিপোজিশন বসবে। এভাবে মোট 10টা শূন্যস্থানের জন্য এক একটায় 0.5, টোটাল মার্ক হবে 5। এরপরে দেখো নাম্বার 7, আমরা ওই প্রশ্নের ওখানে দেখেছিলাম কনজাংশন। দেখো কানেক্টিং যে ওয়ার্ড, কনজাংশন দ্বারা কানেক্ট করতে হবে। কিছু কনজাংশন তোমার এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিবে যে হ্যাঁ এই 5টাই বা এই 4টাই বা এই 2টাই ব্যবহার করে করতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 2টা করে বাক্য দেয়া থাকবে। যেমন এখানে দেখো পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশনস, এই পর্যন্ত একটা বাক্য। ইট মার্কস দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট এনথুজিয়াজম, এই পর্যন্ত আরেকটা বাক্য। এই 2টা বাক্যকে অ্যান্ড নাকি বাট নাকি বিকজ নাকি অর অথবা নাকি অ্যাজ ওয়েল অ্যাজ কোনটা দিয়ে যুক্ত করা যায় সেটাকে মাঝখানে বসিয়ে তুমি যুক্ত করে বাক্যটা লিখে দিবে, পুরো নম্বর এখানে চলে আসবে। অ্যান্ড ফাইনাল যেটা পার্ট সেটা হচ্ছে তোমাদের মূলত যে ভয়েস চেঞ্জের ব্যাপারটা। নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যাসিভে রূপান্তর তোমাদের করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের কিছু বাক্য দেয়া থাকবে আন্ডারলাইন করা, এইটাকে তোমার প্যাসিভে রূপান্তর করে পরীক্ষার খাতায় উত্তরটা লিখতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারলে এখানেও ফুল নম্বর কিন্তু পাওয়া অবশ্যই সম্ভব। ফাইনাল যে পার্টটা আমাদের পার্ট ডি রাইটিং, রাইটিং আমরা দেখেছি মোট 30 নম্বর। প্রথমটা ইনফর্মাল লেটার, দ্বিতীয়টা ফর্মাল লেটার এবং তৃতীয়টা ডায়ালগ রাইটিং, তাই তো? দেখো 9 নম্বরে কি বলছে, সাপোজ ইউ আর জুলিয়া, সো তোমাকে একটা নাম দিয়ে দেয়া হচ্ছে। এরপরে তুমি কোনো একটা মিউজিক কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছো, এবার তোমাকে কি করতে হবে, রাইট আ লেটার থ্যাঙ্কিং ফর হিজ, আচ্ছা তোমার ফ্রেন্ড হাবিব, সে হচ্ছে মিউজিক কম্পিটিশনে হচ্ছে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তো তুমি লিখবে তাকে থ্যাঙ্ক জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে বা তাকে কনগ্রাচুলেট করে তোমাকে এখানে কিন্তু তার কাছে একটা চিঠি লিখতে হবে। নেক্সট আপ নাম্বার 10, 10-এ দেখা যাচ্ছে আবারও তোমাকে একজন নাম দিয়ে তোমাকে চিন্তা করতে বলা হচ্ছে। এবার তুমি একটা ক্রিকেট ক্লাবে জয়েন করতে চাও, কিন্তু তুমি এটা জানো না যে কিভাবে করে মেম্বার হইতে হয়, সো তোমার কাছে অথরিটির কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, যেটা ফর্মাল লেটার হিসেবে আমরা চিনি, এখানেও 10 নম্বর থাকবে। এবং ফাইনালি তোমাদের যে ডায়ালগ রাইটিং নাম্বার 11-এ খেয়াল করো, কবির এবং স্বপন, তোমার নাম এবং তোমার বন্ধুর নাম, তোমাকে ইমাজিনেটিভ একটা নাম, ইমাজিনারি একটা নাম দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ধরো এখানে বলেছে যে একটা হোমওয়ার্ক করার কথা বলেছে তোমাদের টিচার, তো রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে একটা মানে টাস্ক দিয়েছে তোমাদের টিচার, তো এই ব্যাপারেই তোমাদেরকে একটা কনভারসেশন লিখতে হবে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে। এখানেও মোট নম্বর থাকবে 10। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 100 নম্বরের যে ডিস্ট্রিবিউশনের জায়গাটা। আমরা কিন্তু দেখলাম যে কিভাবে করে বইয়ের আলোকেই, মানে বই থেকে যা পড়েছি আমরা সেই রিলেটেড প্রশ্নই, তবে অবশ্যই আমাদের প্যাসেজগুলো কিন্তু বইয়ের বাহিরের থাকবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখেছি 2টা সিন ব্যাপার ছিল, যেমন হচ্ছে একটা তোমাদের কবিতাটা তোমাদের বইয়েরই কবিতা ছিল, এবং আমাদের যে ট্রু ফলস এবং ম্যাচিং এর পার্টটা ওইটা তোমাদের অ্যাজ ইউ লাইক ইট যে তোমাদের ইয়াটা আছে বইতে, সেখান থেকে সেটার আলোকে কিন্তু ওই প্রশ্নগুলো করা হয়েছে। সুতরাং সিন আনসিন 2টার সমন্বয়ে তোমাদের এই রিডিং পার্টের প্রশ্নটা হবে, তারপরে কবিতার প্রশ্নটা মানে তোমাদের বই থেকেই কবিতা আসবে। গ্রামার পার্টগুলো বইয়ের টপিকগুলোই, কিন্তু অবশ্যই বইয়ের বাহিরের লাইন, বইয়ের বাহির থেকে যে বিভিন্ন সেন্টেন্স দিয়ে দিয়ে তোমাকে এটাকে পরিবর্তন করতে বলা হবে। অ্যান্ড ফাইনালি রাইটিং পার্টে 3টা রাইটিং পার্ট লিখে তোমাদের 100 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো ভয়ের কোনো কিছুই নেই, আমরা এতদিন ধরে যা শিখেছি, যা পড়েছি, সেগুলোই শুধু একটু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে নিজেদেরকে। আর এই প্রস্তুতি খুব সহজ হয়ে যাবে যদি তুমি একটুখানি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে প্রস্তুতিটা নিশ্চিত করতে পারো। এখানে আমরা যদি একটু খেয়াল করি, তোমাদের যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, যেটাকে তুমি সিলেবাসও বলতে পারো, সেক্ষেত্রে তোমাকে বেশ কিছু জায়গায় কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ছোট করে নিয়ে আসা হয়েছে। যেমন তোমার 6টা অধ্যায় থাকছে, সেই 6টা অধ্যায়ের প্রত্যেকটা অংশ কিন্তু তোমাকে পড়তে হচ্ছে না। এটার জন্য তুমি 5ম অধ্যায়ের দিকে তাকাতে পারো, যে দেখো 72 থেকে 86 পৃষ্ঠা, আবার 86 থেকে মাঝের পৃষ্ঠাগুলো কিন্তু তোমার পড়া লাগছে না,
95 থেকে আবার 103 পৃষ্ঠা পর্যন্ত তুমি পড়ছো। সো এইটা হচ্ছে ওভারঅল তোমার পুরো সিলেবাসটা, যেটা প্রিপারেশন নিবে তুমি বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য। এখন তুমি সিলেবাসটা জানলা যে তোমাকে এই চ্যাপ্টারের এই অংশটুকু পড়তে হবে, কিন্তু পড়ে তুমি পরীক্ষাটা দিবা কিরকম? তুমি কি এমসিকিউ পরীক্ষা দিবা, রিটেন পরীক্ষা দিবা? রিটেন পরীক্ষা দিলে সে রিটেন পরীক্ষাটা কেমন থাকবে সেটা নিয়েও তোমাদের অনেক প্রশ্ন থাকে। তো চলো আমরা একটু দেখি আমাদের মূল্যায়নটা কেমন হবে। তোমরা ইতোমধ্যে জানো যে তোমাদের যে মূল্যায়ন কাঠামোটা আছে, সে মূল্যায়ন কাঠামোটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটার সাথে ইতোমধ্যে তোমরা সবাই পরিচিত হয়ে গিয়েছো। আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সো আমরা 100%-এর মধ্যে আমাদের যে শতকরা 100% মার্কস থাকছে, সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। শিক্ষণকালীন মূল্যায়নে থাকছে 30% এবং সামষ্টিক মূল্যায়নে থাকছে 70%। কিন্তু তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আপু, সামষ্টিক মূল্যায়নে 70% থাকলেও আমি প্রশ্ন তো দিচ্ছি 100 নম্বরের, তাহলে ব্যাপারটা কেমনে কি? ব্যাপারটা হচ্ছে কেমনে কি তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তুমি জাস্ট আপাতত এতটুকু জানো যে তুমি যখন সামষ্টিক মূল্যায়নটার জন্য পরীক্ষায় বসবা, 3 ঘন্টায় তোমাকে 100 নম্বর উত্তর করতে হবে। পরবর্তীতে ওই 100 নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। ধরো তুমি 100 নম্বরে পেয়েছো 50, সেই 50-কে 100%-এ নিয়ে গিয়ে 70%-এ আমরা এটাকে কি করব? চেঞ্জ করব। মানে শতকরায় পরিমাণটা বা হিসাবটা বা রেজাল্টটা তোমার আনা হবে। তো তোমার এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র 3 ঘন্টায় 100 নম্বর উত্তর করা। এখন 3 ঘন্টা 100 নম্বরে কি উত্তর করবা, চলো সেটা একটু দেখি। আমরা যেই আইটেমগুলোর উপর পরীক্ষা দিব সেগুলো হচ্ছে, প্রথমত দেখতে পাচ্ছি নৈর্বত্তিক প্রশ্ন। ওকে, সো নৈর্বত্তিক প্রশ্ন কি বা নৈর্বত্তিক প্রশ্নের মধ্যে কি কি থাকছে? দুইটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এক কথায় উত্তর। তো এমসিকিউ ব্যাপারটা কি? দেখো, আমরা এমসিকিউ বলতে কি বুঝি বলো তো? মাল্টিপল চয়েস কোশ্চেন, যে তোমার অনেকগুলো চয়েস থাকবে, 3-4টা করে করে অপশন থাকবে। সেই 4টা থেকে তোমার যে প্রশ্নটাকে সবচেয়ে বেস্ট মনে হবে, যে অপশনটাকে, যে অ্যান্সারটা তোমার কাছে মনে হচ্ছে এটা রাইট অ্যান্সার, এটা তুমি সেটাকে চুজ করবা, সেটা তুমি অ্যান্সার দিচ্ছ। এটাকে আমরা বলছি এমসিকিউ। যেমন তুমি যখন প্রতিদিন ক্লাস করছো, ক্লাসের মাঝে মাঝে, ক্লাসের শেষে ভাইয়া আপুরা তোমাকে বিভিন্ন ধরনের কুইজ দেয়, যেটা তোমার পোল হিসেবে লঞ্চ হয়, তুমি ওইটাকে কুইজ হিসেবে অ্যান্সার করো। 4টা অপশন থাকে, যেটা কারেক্ট অ্যান্সার তুমি সেটা অ্যান্সার করো। তো ওইটাই হচ্ছে আমাদের এই বহু নির্বাচনীটা বা আমাদের বহু নির্বাচনীর এমসিকিউ পার্টটা। আর বহু নির্বাচনীর আরেকটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এক কথায় উত্তর। এক কথায় উত্তরগুলো কেমন? যে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, ধরো তোমাকে কোন একটা শব্দার্থ জানতে চাওয়া হলো, তুমি একটা কথায় একটা শব্দে ওই শব্দটার একটা অর্থ দিয়ে দিলা, দ্যাটস ইট। এখন এখানে এমসিকিউ থাকছে হচ্ছে 15টা, এক কথায় উত্তর থাকছে 10টা, টোটাল তোমার মার্কস হচ্ছে 25। দ্বিতীয় আরেকটা যে আইটেম থাকবে তোমার এই 3 ঘন্টার পরীক্ষায়, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং এক কথায় উত্তর, দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। সেটা হচ্ছে এক কথায় উত্তরগুলো, তুমি প্রশ্নের উত্তরগুলো একটা কথায় একটা শব্দে দিয়ে বা একটা বাক্যে দিয়ে পার পেয়ে যাচ্ছ, কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোতে তোমার নম্বর যেহেতু 2, তাহলে তোমাকে কি করতে হবে? যে প্রশ্নটা তোমার থাকবে সে প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে, একটু ছোট করে ব্যাখ্যা করে 2 থেকে 3 বাক্যে ওই প্রশ্নটার উত্তর তোমাকে হচ্ছে দিতে হবে। এরকম প্রশ্ন থাকবে তোমার 10টা, 10 দুগুণে 20। ওকে, থার্ড আমরা যদি একটু দেখি আমাদের থার্ড আর কি টাইপের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখন এই রচনামূলক প্রশ্নেরও আবার 2টা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপট বিহীন যেই নাম্বার মানে প্রশ্নগুলো, সেগুলো কেমন হয়, দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো কেমন হয়, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব। তো এই গেল আমাদের ওভারঅল পুরো যে সামষ্টিক মূল্যায়নটা আছে 100 নম্বরে 3 ঘন্টার, সেটা। তো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেটা আগের মতোই বরাবরের মতোই থাকছে। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হতে পারে, ব্যবহারিক কাজ করতে দিতে পারে, সেটার জন্য নম্বর থাকবে 10। তোমাকে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন করতে দিতে পারে, সেটার জন্য নম্বর থাকছে 10। এবং বিভিন্ন ধরনের শ্রেণীর কাজ, যেমন আমরা যখন ক্লাস করি আমরা বিভিন্ন ধরনের একক কাজ প্র্যাকটিস করি, বই থেকে আমরা বিভিন্ন ধরনের দলগত কাজ প্র্যাকটিস করি। সো এই একক কাজ, দলগত কাজগুলোর উপর নাম্বার থাকছে হচ্ছে 10, অর্থাৎ টোটাল 30 মার্কস হচ্ছে এখানে থাকছে। ওকে, তো এবার আসো আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো বা ওই যে আমরা সামষ্টিক মূল্যায়ন যে 3 ঘন্টার পরীক্ষাটা দিব, সে 3 ঘন্টার পরীক্ষায় যে টপিকগুলো দিব
পরীক্ষা সে টপিকগুলো একটু দেখি। যেমন ধরো তোমার সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষা, তোমার নম্বর হচ্ছে এখানে 3 ঘন্টা, এখানে নৈর্বত্তিকও থাকছে রচনামূলকও থাকছে। সো নৈর্বত্তিক প্রশ্নগুলো কেমন হচ্ছে, এমসিকিউ গুলোর দিকে যদি আমরা তাকাই, দেখো ঠিক তোমার কুইজের মতোই একটা প্রশ্ন, 4টা অপশন থাকছে। এই 4টা অপশন থেকে যে অপশনটা কারেক্ট, যে অপশনটা শুদ্ধ, সেটা তুমি জাস্ট লিখে দিবে। ধরো পিরামিড কি ধরনের লেখা, তোমার যেই ধরনের লেখা মনে হচ্ছে সেটা জাস্ট তুমি উত্তর করবে, শুধু অ্যান্সারটা লিখবে। তো এরপরে এই এমসিকিউর পাশাপাশি তোমাদের কিন্তু এক কথায় উত্তরও থাকবে। তো আমরা একটু এক কথা উত্তরগুলো দেখি। তোমাকে বিভিন্ন উদ্দীপক দিয়েও কিন্তু এমসিকিউ গুলো করতে পারে। যেমন ধরো তোমাকে একটা কবিতাংশ দেওয়া আছে, কবিতাংশ দিয়ে যে মেঘনা নদী দেব পারি, কললা এক নায়, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। উপরের কবিতাংশের ভাবটা তোমার কোন কবিতার ভাবের সাথে মিলে তোমার পাঠ্য, সেই কবিতার নামটাও তোমাকে এরকম লিখতে হতে পারে। সো এখানে তোমার 4টা অপশন থাকছে, মাল্টিপল চয়েস। ওই মাল্টিপল চয়েস থেকে তুমি একটাকে চয়েস করে তুমি কি করবা, উত্তরটা করবা। দ্যাটস ইট। ওকে, এমসিকিউর পরে আমরা এক কথায় প্রশ্নগুলোর দিকে যদি একটু তাকাই, আমাদের এক কথায় প্রশ্নগুলো কেমন হয়। ওকে, এই যে এগুলো হচ্ছে তোমার মোটামুটি এক কথায় উত্তর। যে ধরো তোমাকে বললো নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তুমি এক কথায় বলে দিবা কবির অমুক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাকে বললো জলা কি, তুমি এক কথায় জলা কি সেটা বলে দিতে পারবা। এখানে কোনো ধরনের এক্সপ্লেনেশন, কোনো ধরনের বর্ণনা, কোনো ধরনের ব্যাখ্যার কিন্তু প্রয়োজন নাই। কিন্তু যদি তুমি রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নতে যাও, তাহলে কিন্তু আবার তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। যেমন দেখো, কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন, এটা তোমাকে 2 থেকে 3 বাক্যে ব্যাখ্যা করতে হবে, এই জন্য এটার নাম্বারটা একটু বেশি। তারপর ধর তোমাকে বললো প্রত্যয় উপসর্গের মধ্যে কি পার্থক্য আছে, তো তুমি বলবা যে প্রত্যয় হচ্ছে শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে। তারপর তুমি একটা একটা করে উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝাবা। এটার জন্য কিন্তু তোমার 2 থেকে 3-4টা বাক্য লেগে যাচ্ছে। সো এগুলো কিন্তু এক কথায় উত্তর না, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ওকে, এরপরে যদি আমরা চলে আসি আমাদের রচনামূলক প্রশ্নে, সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা দৃশ্যপট বিহীন প্রশ্ন। তোমাকে কোনো দৃশ্যপট থাকছে না, কিন্তু তুমি প্রশ্নের উত্তর করতে হচ্ছে। যেমন ধরো যোজক কাকে বলে, যোজক ব্যবহার করে 4টা বাক্য তৈরি করো, এখানে কিন্তু কোনো দৃশ্যপট নাই। আচ্ছা, এরপর তোমাকে ধরো একটা পত্র লিখতে বললো, যেটা আমরা বলি চিঠি, তোমাকে চিঠি লিখতে বললো। তারপর তোমাকে একটা নোটিশ তৈরি করতে বললো, বিজ্ঞপ্তি যেটাকে আমরা বলি। এরপর আমরা যদি আসি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভরগুলো কেমন হবে, তোমাকে এখানে দেখো একটা দৃশ্যপট দেওয়া হয়েছে। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি কত নদী, গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে, বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। এরকম একটা উদ্দীপক থেকে তুমি কি করবা, তোমাকে 2টা প্রশ্ন করা হয়েছে 4 মার্কস করে করে। উপরের কবিতাংশে মাঝি কবিতার সাদৃশ্য কোথায় সেটা ব্যাখ্যা করবা। তারপরে তোমার জীবনের সাথে কি কি মিল আছে সেটা তুমি ব্যাখ্যা করবা। অর্থাৎ তোমার এই প্রশ্নগুলোর উত্তর হবে তোমার একটু আগে দেওয়া যে দৃশ্যপট আছে সেই দৃশ্যপট কেন্দ্রিক। তারপর দেখো এখানে তোমাকে উপাত্তগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে একটা লেখা লিখতে হবে। আমরা বিভিন্ন ধরনের তথ্যমূলক লেখা, বিবরণমূলক লেখা শিখেছি, ক্লাস করেছি। সেটার উপর তোমাকে যেই উপাত্তটা দেওয়া আছে, তোমাকে যে দৃশ্যপটটা দেওয়া আছে, সেই দৃশ্যপটের উপর তুমি একটা লেখা লিখবা। অর্থাৎ তোমার উত্তর করার জন্য এটার উপর ডিপেন্ড করতে হচ্ছে, নির্ভর করতে হচ্ছে। কিন্তু একটু আগে আমরা যে প্রশ্নগুলো দেখেছি সেগুলোর উত্তর করার জন্য কিন্তু তোমাকে কোনো ধরনের দৃশ্যপটের উপর নির্ভর করতে হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো। দেখো এখানে একটা দৃশ্যপট দেওয়া আছে, একটা কবিতাংশ দেওয়া আছে, যে কবিতাংশ দেখে তুমি কি করতে পারবা, প্রশ্নের উত্তর করতে পারবা। উত্তরপত্র মূল্যায়নের সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখবো, নৈর্ব্যক্তিক অভিক্ষার উত্তরগুলো কেমন হয়, যেমন দেখো এখানে শুধু উত্তরটা লেখা আছে, ঠিক আছে, এই আর কি। তো এইভাবে আসলে আমরা মূলত আমাদের যেই 70% বা 100 নম্বরের যে সামষ্টিক মূল্যায়নটা আছে, সেই সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলো হতে হবে এবং আমরা উত্তরটা করব। সো ওভারঅল তোমাদের সামনে পরবর্তীতে যে ক্লাসগুলো বাকি আছে, তোমাদের যে এক্সামগুলো হবে, প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের এই বার্ষিক সামষ্টিক মূল্যায়নকে কেন্দ্র করে বা বার্ষিক সামষ্টিক মূল্যায়নকে মাথায় রেখেই সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা, ক্লাস এবং সবকিছু সম্পাদিত হবে। তো তোমাদের এই ছিল আমাদের পক্ষ থেকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন কেন্দ্রিক যে ব্রিফ ভিডিওটা, সেটা। এর পাশাপাশি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।